20-এর দশকেই খবরাখবরগুলো আসছে, রুশ বিপ্লব হয়ে গেছে। যারাই পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের মধ্যে কিন্তু মার্ক্সবাদী ধারণা ছড়াচ্ছে। আমাদের সেই ঐশ্বরিক চেতনার মধ্যেও বাংলায় বিপ্লববাদের সঙ্গে এই বিপ্লববাদের একটা স্বাভাবিক অনিবার্য উত্তরণ হিসেবে মার্ক্সবাদী বিপ্লবের ধ্যান, ধারণা, চিন্তা এটা কিন্তু এসে যায়। যেখান তুচ্ছ আচারের মরুবালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নয় গ্রাসী। সামান্য কয়েকটা কথা বলবার, কারণ আমি মনে করি যে প্রভাতের কাছে আমাদের আরো গভীরভাবে অনেক কিছু জানার আছে। যেটুকু আমার বলার, প্রথমেই বলে নিই যে এই নাটকটা আমি পড়িনি, নাটকটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, তাই 29 তারিখ অব্দি অপেক্ষা করব নাটকটা দেখবার জন্য, তখন ভাবতে পারবো নাটকটা নিয়ে। কিন্তু ওই বাক্যবন্ধ সোহতে মার্ক্স, সেখান থেকে কলকাতায় মার্ক্স, এইখান থেকে এই বীজ থেকে কয়েকটা কথা মনে আসে, সেইটুকুই বলবো। একটা কথা স্মরণযোগ্য যে মার্ক্সবাদী চিন্তায় আমরা অনেক দিন ধরে কলকাতায় জড়িয়ে আছি, লিপ্ত হয়ে আছি, সেটা হয়তো সেই অর্থে লিপ্ত হওয়াটা ঐতিহাসিকভাবে 30-এর সময় থেকে বলা যায়, 30-এর দশক থেকে গত শতাব্দীর 20-এর দশকেই খবরাখবরগুলো আসছে, রুশ বিপ্লব হয়ে গেছে, তার প্রভাব নানাভাবে আসছে। আমাদের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামে শুরুর দিকে যারা সশস্ত্র বিপ্লবের পথ বেছে নিয়েছিলেন, সংগঠিত হয়নি সেই বিপ্লব, তার ভয়ানক খেসারত দিতে হয়েছিল এই বিপ্লবীদের, ফাঁসি হয়েছিল কারো, কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন প্রতিরোধ বদেন্দ্রের মতো, অন্যরা দীর্ঘ কারাজীবন যাপন করেছেন। এদের একটা বড় অংশ কিন্তু কারান্তরালে বসে প্রথম মার্ক্সবাদের হদিশপান, মার্ক্সবাদ নিয়ে ভাবতে থাকে। এবং আমার বাল্য কৈশোরের স্মৃতিতে মনে আছে যে স্বাধীনতার পরেও বেশ কয়েক বছর কিন্তু চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বিপ্লবীরা কারারুদ্ধ ছিলেন। 47 সালে স্বাধীনতার মুহূর্তেই তারা মুক্তি পান। তারা যখন মুক্তি পেয়েছেন, সংবর্ধনা হয়েছে, সেই সভায় দেখেছি প্রথম গণেশ ঘোষকে, অম্বিকা চক্রবর্তীকে, অনন্ত সিংহকে, এবং দেখেছি যে তখনই তারা কিন্তু কমিউনিস্ট আন্দোলনে যোগ দিয়েছেন। কারান্তরালের মধ্য থেকেই তাদের কিন্তু মার্ক্সবাদী চিন্তায় দীক্ষা, তাদের গ্রহণ এই মতবাদ, এবং সেই মতবাদের যোগ দিয়ে তারা জনসমক্ষে এসে দাঁড়িয়েছেন। কমিউনিস্ট পার্টির সংবর্ধনা সভাতে প্রথম সদ্য কারামুক্ত গণেশ ঘোষ, অম্বিকা চক্রবর্তীকে দেখেছি, তাদের কথা শুনেছি। এবং কোথাও আমাদের সেই ঐশ্বরিক চেতনার মধ্যেও বাংলায় বিপ্লববাদের সঙ্গে এই বিপ্লববাদের একটা স্বাভাবিক অনিবার্য উত্তরণ হিসেবে মার্ক্সবাদী বিপ্লবের ধ্যান, ধারণা, চিন্তা এটা কিন্তু এসে যায়। তার মধ্যে দিয়ে কিন্তু আমরা বড় হতে থাকি, এবং কোথাও এই যোগসূত্রটা আস্তে আস্তে তৈরি হচ্ছিল
একদিকে কারান্তরালে, আরেকদিকে 1930-এর দশক থেকেই কিন্তু কলকাতা শহরে বুদ্ধিজীবী মহলে, ছাত্র মহলে যারাই পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের মধ্যে কিন্তু মার্ক্সবাদী ধারণা ছড়াচ্ছে। প্রগতি লেখক সংঘের পত্তন হচ্ছে 30-এর দশকে। 36 সালে প্রথম একটা প্রকাশনা হচ্ছে প্রগতি নামে, প্রগতি লেখক সংঘ থেকে 1937 সালে। তার সম্পাদনা করছেন সুরেন্দ্রনাথ গোস্বামী ও হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তাতে প্রবন্ধ লিখছেন দুর্যোগী প্রসাদ মুখোপাধ্যায়, ভূপেন্দ্রনাথ দত্ত, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এবং সেইখানে কিন্তু প্রথম প্রগতির সঙ্গে প্রায় অভিন্ন হয়ে যায় মার্ক্সবাদী চিন্তা এবং মার্ক্সের পথে পৃথিবীর একটা সামাজিক বৈপ্লবিক রূপান্তরের সম্ভাবনা, এবং সেই সম্ভাবনাকে অনুসরণ করে একটা পথের খোঁজ, সেটা শুরু হয়ে যায়। প্রগতি লেখক সংঘ এবং গণনাট্য সংঘের আন্দোলনের মধ্য দিয়ে সেটা আবর্তিত হয় আরেকটু পরে। কিন্তু 36 সালে মনে রাখবেন, স্পেনের গৃহযুদ্ধ শুরু হয়েছে, ফ্যাসিবাদের প্রথম উত্থান 23 সালে ইতালিতে, 36 সালে 33 সালে জার্মানিতে, 34 সালে স্পেন। স্পেনের অভিঘাত নাই, 36-এর অভিঘাত প্রথম প্রবলভাবে আমাদের এখানকার চিন্তা জগৎকে ধাক্কা দেয়। তার আগের গুলো এসে পৌঁছতে সময় লাগছিল, অস্পষ্টতা ছিল। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধ যখন অনিবার্য হয়ে উঠেছে, এগিয়ে এসেছে, যে কোনো সময় যুদ্ধের বিস্ফোরণ ঘটতে পারে, সেই সময় কিন্তু এই জাগরতা, এটা কিন্তু স্ফুটন ঘটে, তার একটা উচ্ছ্বাস ঘটে 36। কিন্তু যেটা আমাকে আরো তাড়িত করে, আমার কথা মনে হয় যে এই বোধ বা এই চেতনা, এটা শুধু ওই ঐতিহাসিক মুহূর্ত বা তার তাড়নাতে তৈরি হয়নি। আমার খুব রোমহর্ষক লাগে যে 1899 সালের 31শে ডিসেম্বর, দুটো শতাব্দীর সন্ধিক্ষণে, মধ্যরাত্রের সামান্য কিছু আগে, যতদূর হদিশ করা যায়, ঘন্টা দুয়েক আগে, রবীন্দ্রনাথ একটা কবিতা লিখছেন, শতাব্দীর সূর্য আজ রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে আদি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ভানা, চক্ষের নিমিষে গুপ্ত বিষতন্ত তার তীব্র বিষে পড়ি, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংখ্যা, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি অঙ্ক সজ্জা হতে, লজ্জা শরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায় ধর্মের ভাসাতে চাহে বলের বন্যায়, কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি শ্মশান কুকুরদের কাটাকাটি গীতি। পরের কবিতা ওই মধ্যরাত্রে লেখা, স্বার্থের সমাপ্তি অপঘাতে, অকস্মাৎ পরিপূর্ণ স্ফীতি মাঝে দারুণ আঘাত, বিদীর্ণ বিকীর্ণ করি চূর্ণ করে তারে, কাল ঝঞ্ঝা ঝঙ্কারিত দুর্যোগ আধারে, একের স্পর্ধারে কভু নাহি দেয় স্থান দীর্ঘকাল নিখিলের বিরাট বিধান,
স্বার্থ যত পূর্ণ হয়, লোভ ও ক্ষুধানল তত তার বেড়ে ওঠে। বিশ্ব ধরাতল আপনার খাদ্য বলি, না করি বিচার জঠরে উঠিতে চায়। বিভৎস আহার বিভৎস ক্ষুধারে করে নিত্যয় নীলাজ, তখন গর্জিয়া নামে তব রুদ্রবাজ। ছুটিয়াছে জাতি প্রেম মৃত্যুর সন্ধানে, বাকি স্বার্থ তরি গুপ্ত পল্পতের পানে। তারই কয়েকটা কবিতা পড়ে, তারপরে এক সপ্তাহের মধ্যে লেখা শপথ করে দেয়। তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে অর্পণ করেছ নিজে, প্রত্যেকের পরে দিয়েছ শাসন ভার, হে রাজাধিরাজ। সেগুলো সম্মান তব, সেগুলো কাজ নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়। তব কার্যে যেন নাহি ডুরি কভু কারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খর খড়্গ সম তোমার ইঙ্গিতে। যেন রাখি তব মান তোমার বিচার আসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদয়। তারে ঠিক একটা কবিতা পড়ে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীর, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসে ওঠে, যেথা নিপারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী। পৌরুষের করেনি শতধা, নিত্য যেথা তুমি সর্প কর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নিত্যয় আঘাত করি পিত, ভারতের সেই সত্যে করে যাও। 1899 সালে দুটো শতাব্দীর সন্ধিক্ষণে এই উচ্চারণ খুব স্পষ্ট করে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংখ্যা, লোভে লোভে ঘটেছে সংখ্যা। কোথাও পুঁজিবাদের এই রূপ, পুঁজিবাদ ব্যবহার করছে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ থেকে যুদ্ধ। এই সমস্ত ছবিটা কিন্তু 1914 প্রথম বিশ্বযুদ্ধের 15 বছর আগে রবীন্দ্রনাথের চোখে স্পষ্ট। নিশ্চয় রবীন্দ্রনাথ একা নয়, আর অনেকের কাছে স্পষ্ট। আমাদের কাছে সাক্ষ্য প্রমাণ নেই যে রবীন্দ্রনাথের হাতে তখন মার্ক্সের লেখা এসে পৌঁছেছিল, কিন্তু অনুসন্ধান করা যেতে পারে। এবং আস্তে আস্তে এই বোধ, সেটা প্রথম মহাযুদ্ধে যখন শুরু হয়ে যাচ্ছে, যুদ্ধ চলছে, ভয়াবহ যুদ্ধ, পুঁজিবাদের প্রচন্ড সংঘাতের যুদ্ধ, নতুন রাষ্ট্র উঠে এসেছে, তাদের হাতে পুঁজি প্রযুক্তির ক্ষমতা, কিন্তু তাদের হাতে জায়গা নেই, ভূখণ্ড নেই, যে ভূখণ্ডে তারা অবাধে বাণিজ্য করতে পারে, যে ভূখণ্ড লুট করে তারা তাদের রসদ জোগাড় করতে পারে। সেই সংঘাতে স্বার্থে স্বার্থে লোভে লোভে সংঘর্ষ প্রথম মহাযুদ্ধে। জাতীয়তাবাদকে আক্রমণ করে, অপ্রিয় চীনে, জাপানে, অন্য দেশে রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে, ন্যাশনালিজমের বক্তৃতা। 1917 সালে যুদ্ধ চলছে, তখন অপ্রিয় হয়েছে রবীন্দ্রনাথ, জাতীয়তাবাদকে ধিক্কার দিচ্ছেন বলে।
উনি জোর করছেন ওর প্রকাশকের কাছে, ম্যাকমিলানের কাছে, কারণ তারাই আগের ওর সব ইংরেজি বইয়ের প্রকাশক, গীতাঞ্জলি, সাধনা, পার্সোনালিটি, ন্যাশনালিজম প্রকাশ করতে বলছেন, চাইছেন না তারা, জোর করছেন রবীন্দ্রনাথ। এবং তারই মধ্যে ওর ইচ্ছে হচ্ছে যে ন্যাশনালিজমটা উনি উপহার দেবেন, উৎসর্গ করবেন উড্রো উইলসনকে। কারণ স্পষ্ট হয়নি রবীন্দ্রনাথের কাছে তখন অতটা রাজনীতির গভীর উনি যাননি তখন, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়নি, কারণ সর্বপক্ষকেই সামরিক অস্ত্র যোগান দেওয়ার ব্যবসায় তার জমজমাট খেলা, সেটা ধরতে পারেননি হয়তো রবীন্দ্রনাথ। তাই উড্রো উইলসনকে উপহার দিতে চেয়েছিলেন, উৎসর্গ করতে চেয়েছিলেন ন্যাশনালিজম। ম্যাকমিলান উড্রো উইলসনের দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন, সেখান থেকে তাকে জানানো হয় ম্যাকমিলানকে যে উড্রো উইলসন এই উৎসর্গপত্র গ্রহণ করবেন না, কারণ ব্রিটিশ গোয়েন্দা দপ্তরের থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তরের খবর গেছে যে পাঞ্জাবির মার্কিন যুক্তরাষ্ট্রবাসী পাঞ্জাবিরা ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য যুদ্ধ গ্রহণ করেছেন, যার ইতিহাস ক্রমাগত নারীর ইতিহাস। সেই ইতিহাসের সঙ্গে শান্তিনিকেতনের যোগ আছে, রবীন্দ্রনাথের যোগ আছে, তাই উড্রো উইলসন এর উপহার নেবেন না। ন্যাশনালিজম প্রকাশ হচ্ছে, প্রতিবাদী রবীন্দ্রনাথ। এবং 1923 সালে রক্তকরবী লিখতে শুরু করছেন রবীন্দ্রনাথ। আমাদের কাছে সাক্ষ্য আছে যে তিনি শুরু করছেন লখনৌতে, সেখানে রাধাকমল মুখোপাধ্যায়, লখনৌ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, তিনি বোম্বাইয়ের শ্রমিকদের দুর্দশা, শোষণ, তার তথ্য সংগ্রহ করে এনেছেন, রবীন্দ্রনাথের সঙ্গে দীর্ঘ আলোচনা করছে। মে মাসে তার পরপরই রক্তকরবী লেখার সূচনা। যক্ষপুরী, যক্ষ ঐশ্বর্যের দেবতা, ধনের দেবতা, আর বাঙালি চেতনায়, বাঙালি সংস্কারে যক্ষের ধন, অর্থ লুকিয়ে মাটির নিচে চাপা দিয়ে কোন শিশুকে হত্যা করে সেই শবদেহ তার উপর স্থাপন করে লোককে ভয় দেখানো, যাতে ওই টাকায় কেউ হাত না দিতে পারে, পুঁজি সঞ্চিত হবে। সেইখান থেকে যক্ষের ধনের যক্ষ এবং যক্ষ দেবতা যক্ষ মিলিয়ে যক্ষপুরী। এবং সেই যক্ষপুরীর প্রথম আমরা ভারতবর্ষের সংস্কৃতির ইতিহাসে, নাটকের ইতিহাসে মঞ্চে নিষ্পেষিত, নিপীড়িত শ্রমিককে দেখতে পাচ্ছি ধন নির্মাণের জন্য, ধন সঞ্চয়ের জন্য, পুঁজির সঞ্চয়ের জন্য। এবং যে পুঁজি থেকে স্বার্থ, লোভ, যুদ্ধ, জাতীয়তাবাদ, যাকে আগেই রবীন্দ্রনাথ চিহ্নিত করেছে, এই চিন্তার ধারাটা কিন্তু প্রবাহিত হতে থাকে। সেটা কোথাও মার্ক্সবাদের সঙ্গে এসে যখন সংযুক্ত হয় 30-এর দশকে, 20-30-এর দশকে, বাঙালি চেতনায় সেটার একটা নতুন উত্তরণ হয়। আরো একটা জিনিস, দ্বিতীয় একটা কথা, যেটা বললাম যে ওই কলকাতায় মার্ক্স, সোহতে মার্ক্স, এই বীজ সূত্র থেকে আমি গ্রহণ করেছি। কার্ল মার্ক্স যখন 1849 সালে লন্ডনে বসতি কাটছে, সেইখানে কয়েকটা বছর ইউরোপের টালমাটাল রাজনৈতিক দল, সমাজবাদী সংগঠন তৈরির
নানা দ্বন্দ্ব, সংঘাত, বিরোধ, সংশয় এখান থেকে কয়েকটা বছরের জন্য যেন ছুটি নিয়ে এসেছেন সোহোতে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত একটা পাড়া, সেখানেও সবসময় বাড়ি ভাড়া দিয়ে উঠতে পারেন না কার্ল মার্কস ও জেনি। ভাড়া না দিতে পেরে বাড়ি থেকে উৎখাত হয়েছে, এমন ঘটনা ঘটছে। তারই মধ্যে কিন্তু বারবার ব্রিটিশ মিউজিয়ামে যাচ্ছেন, ব্রিটিশ লাইব্রেরিতে পড়াশোনা করছেন, মার্কস এঙ্গেলসে যোগ দিচ্ছেন তার সঙ্গে। তারা দুজনে চার্লস ডিকেন্সের লেখা আবিষ্কার করছেন। এঙ্গেলসের কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড, তাতে ডিকেন্সের উদ্ধৃতি আসছে। চাক্ষুষ তারা কয়েক বছরের অধ্যয়নের সুযোগ, শান্তি এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন শিল্প বিপ্লব তুঙ্গে উঠেছে ইংল্যান্ডে 19 শতাব্দীর ওই পর্বে, ঠিক মধ্য পর্বে। কার্ল মার্কসের সমকালীন যারা এই পুরো ব্যাপারটাকে দেখছেন, লক্ষ্য করছেন, সাক্ষ্য রচনা করছেন, পুঁজিবাদের অভ্যুত্থান, শ্রমিকদের পেশন, শ্রমিকদের উপর চাপ, শ্রমিকদের আন্দোলনের প্রথম বিস্ফোরণ, যারা লক্ষ্য করছেন, যারা সহযোগী হচ্ছেন, যারা সেই সত্যকে উদ্ঘাটন করছেন, তার মধ্যে যেমন ডিকেন্স, তেমনি উইলিয়াম মরিস, ম্যাথু আর্নল্ড, জন রাস্কিন। এরা লিখছেন ঠিক মার্কস এবং এঙ্গেলসের সমসময়, লিখছেন এই পুরো ব্যাপারটাকে, এই যোগসূত্রগুলোকে ধরিয়ে দিচ্ছেন, শ্রমিককে উপস্থাপন করছেন, ক্ষুধা, দারিদ্র, শোষণকে মুক্ত করছেন। ডিকেন্স যেভাবে করেন, মরিস যেভাবে করেন, আর্নল্ড যেভাবে করেন। এবং কোথাও পৃথিবীর ইতিহাসে বোধহয় প্রথমবার ওই মার্কস যখন সোহোতে, সোহর মার্কসকে ঘিরে এই যে সময় আবর্ত, তার মধ্যে কোথাও আজকে আমরা যাদের পাবলিক ইন্টেলেকচুয়াল বলি, আমি বাংলা করেছি গণকণ্ঠ বুদ্ধিজীবী, তার কারণ তার আগে যারা বুদ্ধিজীবী ছিলেন, বুদ্ধিকে যারা জীবিকা হিসেবে গ্রহণ করেছে, তারা কিন্তু রাষ্ট্র বা রাজ্য শাসকদের, শাসক গোষ্ঠীর দাক্ষিণ্যে তারা কিন্তু বুদ্ধিজীবী বৃত্তি পালন করতেন। সে ওই প্লেটো, অ্যারিস্টটল থেকে শুরু করে ফ্রান্সিস বেকন পর্যন্ত এই প্রথম কিন্তু একটা স্বাধীন বুদ্ধিজীবী শ্রেণী, আমি যাদের বলছি গণকণ্ঠ বুদ্ধিজীবী, পাবলিক ইন্টেলেকচুয়াল, এই সম্প্রদায়ের উদয় হচ্ছে এবং যারা ব্যাখ্যা করছেন, সহজ ভাষায় নিয়ে আসছেন এই চিন্তাকে সাধারণ মানুষের কাছে, তাদের চেতনাকে জাগ্রত করছেন, উদ্বেলিত করছেন একই সঙ্গে। এইটার মধ্যে শুরু হয়েছিল সোহোতে, ওই সময় 19 শতাব্দীর ঠিক মধ্যপর্বে। নমস্কার।